ইয়ানা এক ঢোক গেল, যার জন্য কাল রাত থেকে রুম থেকে বের হয়নি, যার সামনে আসবে না বলে নিজের সাথে পণ করেছিল। এখন সেই কাঙ্ক্ষিত মানুষটাই তার সামনে দাঁড়িয়ে আছে। রিফাতের ঘোর কাটে ইয়ানার হিসকি দেওয়ার শব্দে। তৎক্ষণাৎ হালকা কাশি দিয়ে এদিক ওদিক তাকাতে থাকে সে। নিজের উপর প্রচুর পরিমাণে রাগ হচ্ছে রিফাতের। ঘন প্রশ্বাস ছেড়ে আর চোখে ইয়ানার দিকে তাকায়। মেয়েটা এখনও তার দিকে বড় বড় চোখে তাকিয়ে হিসকি তুলছে। তার তাকানো দেখেই চোখ নামিয়ে নিল। প্রচণ্ড ভয় পেলে, ঘাবড়িয়ে গেলে বা এক্সাইটেড হইলে ইনায়ার এরকম হিসকি ওঠে, যা রিফাতের জানা। এটা ইনায়ার ছোটবেলার অভ্যাস। তবে কি ইয়ানা রিফাতকে দেখে ভয় পেল, নাকি অন্য কিছু? ভাবল রিফাত। রিফাত ইয়ানার সান্নিধ্যে গিয়ে তার হাতে থাকা পানির বোতলটা এগিয়ে দিল তার দিকে। এক পলক রিফাতের দিকে তাকিয়ে ঝট করে পানির বোতল নিয়ে পানি খেতে লাগলো ইয়ানা। কিছুটা পানি ঠোঁটের কোণ দিয়ে গলা থেকে নিচের দিকে নেমে যাচ্ছে, যা দেখে রিফাত অপ্রস্তুত হয়ে পড়ল। সময় ব্যয় না করে ছাদ থেকে নিচে নেমে গেল সে। আর ইয়ানা অবাক হয়ে চেয়ে রইল রিফাতের যাওয়ার দিকে। হালকা পানির জন্ম নিল চোখের কোণে। 4 বছর পর তাকে দেখে কথা পর্যন্ত বলল না রিফাত। রিফাত যেন এক অদ্ভুত যন্ত্রণা দিয়ে গেল ইয়ানার মন মাঝারে। টেবিলে নাস্তা সাজাচ্ছে মিসেস আশফিয়া আর ইয়াসমিন বেগম। সাথে চলছে তাদের টুকটাক গল্প। এরই মধ্যে চেয়ার টেনে বসে মিস্টার আফতাব আর ইব্রাহিম সাহেব। বয়স 75 পেরোলেও এখনও ইব্রাহিম সাহেব ফিট অ্যান্ড ফাইন। তার 2 ছেলে এখনও তার কথায় মাথা নাড়ায়, এখনও তার কথার শীর্ষে অবস্থান করে। বয়স বাড়লেও গলার তেজ এখনও সতেজ, স্ট্রং মাইন্ড আর আগের যুগের মেট্রিক পাস ইব্রাহিম হোসেন। সিঁড়ি থেকে রিফাতকে নামতে দেখে ইব্রাহিম সাহেব বিস্তর হেসে উল্লাস কণ্ঠে বলল, শুভ সকাল দাদু ভাই, শরীর কেমন আছে তোমার? রিফাত গাম্ভীর্য বজায় রেখে চেয়ার টেনে বসতে বসতে বলল, জি ভালো। তারপর নিজেই খাবার নিয়ে খেতে আরম্ভ করল। মিসেস আশফিয়া একবার করুণ চোখে মিস্টার আফতাফের দিকে তাকালো। চোখের ইশারায় মন খারাপ করতে নিষেধ করল নিজের স্ত্রীকে। মুখে না বললেও আশফিয়ার চোখের ভাষা বুঝতে অসুবিধা হয় না মিস্টার আফতাফের। ইব্রাহিম সাহেব নাতির দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। তার নাতিও তারই মতো। তিনি যেন নিজেরই প্রতিচ্ছবি দেখতে পায় রিফাতের মধ্যে। ইয়ানা আর আলেয়া দুজনেই মেন ডোর থেকে চঞ্চলিত পায়ে বাড়ির মধ্যে প্রবেশ করতেই ইয়াসমিন বেগমের চোখ পড়ে তাদের দিকে। জোর গলায় বলে, তোরা 2 জন কোথায় গিয়েছিলি? আর ইয়ানা, তোর নাকি শরীর অসুস্থ, আর এখন এরকম ঢেই ঢেই করে ঘুরে বেড়াচ্ছিস? ইয়ানা আর আলেয়া একে অপরের দিকে তাকিয়ে চিপ কাটল। দুজনেই গুটি গুটি পায়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে আসে। ইয়ানা আমতা আমতা করে বলে, আম্মা, আসলে মিশিকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তাই ওকেই খুঁজতে গিয়েছিলাম। সকালেই ছিল, তারপর কোথায় গায়েব হয়ে গেল কি জানি। এই মেয়েকে নিয়ে আর পারি না, সারাদিন ওই বিড়াল, খরগোশ, মাছ এদের নিয়েই পড়ে থাকে। এই, তুই বড় হবি না? তোকে নিয়ে যে আমি চিন্তায় থাকি। ছাড় না, বেকার মেয়েটাকে বকছিস। আর ওকে নিয়ে চিন্তায় থাকার কি আছে? ও নিজের খেয়াল নিজে রাখতে পারে, তাই না? মিসেস আশফিয়া ইয়াসমিন বেগমকে থামিয়ে দিল। প্রিয় আন্টিমা ইয়ানার পক্ষ নিতে মনটা নেচে উঠল তার। একটা টাইট হাক করতে ইচ্ছে করল মিসেস আশফিয়াকে। পরিস্থিতির কারণে ইচ্ছেটাকে দমিয়ে রাখল ইয়ানা। আলিয়া বকা খাওয়ার ভয়ে সুরসুর করে মিস্টার আফতাবের পাশে বসে পড়ল। ভাব এমন যেন সে ইয়ানার সাথেই ছিল না। ইয়ানা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, একদম ইনোসেন্ট মেয়ে। এরকম বকা সে প্রায় খায়, তাই তার অভ্যেস হয়ে গেছে। চোখ তুলে একবার টেবিলে চোখ বোলাতে রিফাতকে আপন মনে খেতে দেখল। এই চেনা মানুষদের মাঝেও নিজেকে কেমন অচেনা করে রেখেছে। আশেপাশের কাউকে মনে হয় চোখে পড়ছে না তার। কি ভাব! মনে মনে ভাবলো কেটে পড়বে এখান থেকে, লোকটার ধারে কাছেও যাবে না সে। চলে যেতে নিলে ইব্রাহিম সাহেব বলল, ইনুমামনি, আসো, বসে খেয়ে নাও। দাদু, আমার না খিদে নেই, পরে খাবো। মেয়ের কথা শুনে খেকিয়ে উঠল ইয়াসমিন বেগম। বলল, এই খিদে নেই রে? কাল রাতেও রুম থেকে বেরোসনি, ডিনারও করিসনি তুই, এখন আবার খিদে নেই কি? চুপচাপ খেতে বসবি। ঠোঁট উল্টে ফেলল ইয়ানা। এখন তার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে, যার থেকে দূরত্ব বজায় রেখে চলতে চাইছে সে। সবাই যেন ইয়ানাকে তার দিকে ঢেলে দিচ্ছে। ইয়ানা অন্য পাশে চেয়ার টেনে বসতে নিলেই দাদু বাধা দিয়ে বলল, ইনু, রিফাত দাদু ভাইয়ের পাশে বসো।
এবার সত্যি দুঃখে ইয়ানার চোখের কোণে পানি জমল। রিফাতের কোনো হেলদোল নেই, সে কিছু না শোনার ভান করে খেয়ে যাচ্ছে। খাওয়াটাই যেন তার প্রথম লক্ষ্য এই মুহূর্তে। ইয়ানার মন চাইছে চেয়ার সমেত রিফাতকে ফ্লোরে আছাড় মারতে, কিন্তু তার শরীরে এত জোর নেই, আর না আছে সাহস। দাদুর আদেশ ফেলতে না পেরে ইয়ানা রিফাতের পাশে খালি চেয়ারে বসে। প্লেটের খাবার যেন গলা থেকে নামতে চাইছে না। এক অস্বস্তি ঘিরে ধরেছে ইয়ানাকে। ডান পাশের বাহুটা কেমন শিরশির করছে, পেট গুড়গুড় করছে, দৌড়ে পালাতে মন চাইছে। এই রিফাত নামক মানুষটার ধারে কাছেও থাকতে চাইছে না। মানুষটার সান্নিধ্য মনে প্রাণে উত্থাল পাতাল ঢেউয়ের সৃষ্টি করছে। রিফাত, তোমার নার্সিংহোমের কাজ তো প্রায় শেষ, এরপর কি করবে ভেবেছো? মিস্টার আফতাবের আওয়াজ কানে আসতেই রিফাত নড়ে চড়ে বসে। হালকা গলা কেশে গম্ভীর স্বরে বলল, আমার সব আগে থেকে ঠিক করা, কিছু কাজ বাকি আছে, সেগুলো হয়ে গেলেই একটা দিন দেখে ওপেনিংটা সেরে ফেলবো। ছেলের কথায় মাথা নাড়ায় মিস্টার আফতাব। ছেলের দক্ষতা সম্পর্কে তার কোনো সন্দেহ নেই। আগাগোড়া ছেলে তার কাজ ভুলভাল করেই গুছিয়ে নিতে জানে। কখনো হেল্পের প্রয়োজন পড়লেও মুখ ফুটিয়ে বলে না। আর এই 4 বছরে তো কথা বলাটাই ছেড়ে দিয়েছে সে। বিদেশে থাকাকালীন মিস্টার আফতাব বা ইব্রাহিম সাহেব ফোন করলেই কথা হতো, তাও হাতে গোনা কয়েকটি বাক্য। তারপর কল কেটে দিত রিফাত নিজেই। কোনো রকমের সাহায্য লাগলে অবশ্যই আমায় বলো। মিস্টার আফতাবের কথার সাথে সাথেই রিফাত বলল, ইনশাআল্লাহ, কোনো সাহায্য লাগবে না। বলি আর চোখে একবার ইয়ানার দিকে তাকিয়ে চেয়ার ছেড়ে উঠে গেল রিফাত। ছেলের কথায় খারাপ লাগলো, কিছু করার নেই। ছেলের প্রখর অভিমান রয়েছে, আর কোথাও না কোথাও এই অভিমানের জন্য তিনিই দায়ী। ইয়ানা যেন এবার হাফ ছেড়ে বাঁচল। এতক্ষণ রিফাতের জন্য খেতে পারছিল না ভালো করে, কিন্তু তার পেটে ইঁদুর দৌড়াদৌড়ি করছে। রিফাত যেতে তৃপ্তি সহকারে খেতে লাগলো ইয়ানা। ধীরে ধীরে চেয়ার ছেড়ে সবাই উঠে গেল। মিসেস আশফিয়া আর ইয়াসমিন বেগম দুজনেই খেয়ে নিল। এরপরে তাদের দুপুরের খাবারের আয়োজন করতে হবে। ইব্রাহিম সাহেব বাগানে হালকা রোদের মধ্যে চেয়ার নিয়ে বসলো, হাতে তার পত্রিকা। মিস্টার আফতাব অফিস চলে গেলেন। আলেয়ার স্কুল ছুটি, আর ইয়ানা কলেজ যাবে না, কারণ তার প্রিয় বান্ধবী কিছুদিনের ছুটিতে রাজ্যের বাহিরে ঘুরতে গিয়েছে। সে আসলে তারা দুজন একসাথে যাবে। আর এমনিতেও কলেজে আপাতত কোনো চাপ নেই, তাই এখন সে বিন্দাস চাপলেস। বারান্দার মেঝেতে পা পিছিয়ে ইয়ানা আর আলেয়া একের পর এক চকলেট বল নিজের মুখে পড়ে যাচ্ছে। বাচ্চাদের মতো হাতে গালে ঠোঁটের আশেপাশে চকলেট লাগাচ্ছে দুজন। আচ্ছা আলু, তুই যে আমায় চকলেট খাওয়াচ্ছিস তার কোনো বিশেষ কারণ? অন্য সময় তো ডেয়ারি মিল্কের একটা কোণ ভেঙেও দিস না। আরে আপি, এটা তো একটা বক্স শপে, আমার কাছে আরও 3টা বক্স আছে। ইয়ানা চোখ বড় বড় করে বলল, সত্যি? চকলেট যে তার প্রাণ। আলিয়ার থেকেও বেশি চকলেট ভক্ত ইয়ানা, সেটা বাড়ির প্রায় সকলেই জানে। এখন ইয়ানার একটা জিনিস মাথায় চলছে, কিছু ভাবে। আলিয়ার থেকে ছলে বলে কৌশলে ওই 3টা বক্সের মধ্যে 2টো হাতিয়ে নেওয়ার সেই প্ল্যানের ছক করছে মাথায়। আলিয়া এবার একটু ভাব নিল, যেন সে কোনো গুপ্ত খাজানার মানচিত্র পেয়েছে। ভ্রু নাচিয়ে মাথা নাড়িয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, আরে হ্যাঁ, আমি কি আর মিথ্যা বলি? এইগুলো এখানকার চকলেট নয় গো আপি, এটা ফর্সা মানুষদের দেশের চকলেট। দাদাভাই দিয়েছে আমায়। আর তুমি তো জানোই আমি কত মহৎ মানুষ, তাই ভাবলাম তোমায় দিয়ে খাই। দোয়া দিতে ভুলো না আমায়। মুখের সামনে আনা সদ্য প্যাক খোলা চকলেট গালে পুড়ে ফেলার আগেই থেমে গেল ইয়ানার হাত। মুহূর্তের জন্য শরীর কেমন কেঁপে উঠল। চকলেটটা আবার তার নির্ধারিত জায়গায় রেখে দিল। আলিয়ার কথা শুনে তার মিহিয়ে পড়া আত্মসম্মানবোধ জেগে উঠল। কানে কেউ চিৎকার করে বলল, যে মানুষটা তোকে দেখার পর কথা বলারও রুচি রাখলো না, তুই তার আনা চকলেট অভুক্তদের মতো গিলছিস। কিছুক্ষণ আগে চকলেটের প্রতি তার ভাবনা চিন্তা উবে গেল ফুরুত করে। খাওয়ার তো দূরের কথা, ওর ইচ্ছে জাগলো না। ইয়ানা সময় ব্যয় না করে ধপধপ পা ফেলে চলে গেল, আর আলেয়া হা করে তাকিয়ে রইল তার যাওয়ার পথে। আপির আবার কি হলো? বলে কাঁধ নাচিয়ে চকলেট গালে পুড়ে নিল। মনে মনে এটা সেটা বলছে, আর ছোট গোল কাচের জারের মধ্যে থাকা একটা গোল্ড ফিশকে তার খাবার দিচ্ছে ইয়ানা। মাছটা তার ভীষণ শখের।
মায়ের কাছে হাজার বায়না করার পর সে পেয়েছে এই ফিনকে। মিশিকে তার ধারে কাছেও আসতে দেয় না, নিজের পড়ার টেবিলের ওপর যতন করে রাখা। পড়ার সময় পড়বে আর ফিনের সাথে কথা বলবে, এটা যেন ইয়ানার অভ্যাসে পরিণত হয়েছে। আমার এখন খুব রাগ হচ্ছে, চিরচেনা মানুষটাকে একদম অজানা লাগছে। আচ্ছা তুই বল, 4 বছর আগে যা হয়েছে সেটা আমি করেছি? তখন তো আমি কত ছোট ছিলাম, কিছু বুঝতামও না। ধুর, কিছুই ভালো লাগছে না। এর মধ্যে ইয়ানার কানে এলো মিয়াও। পাশে তাকাতেই দেখো মিশি মুখ তুলে তার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। ইয়ানা তাকে ধরতে নিলে সে রুম থেকে বেরিয়ে যায়। ইয়ানাও তার পিছু পিছু রুম থেকে বেরিয়ে দেখে মিশি আপন মনে সিঁড়ির দিকে এড়িয়ে যাচ্ছে। আর মুহূর্তেই ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। ইয়ানার চোখ বড় আকার ধারণ করল। মিশি রিফাতের রুমে ঢুকে পড়েছে। দরজার হালকা ফাঁক দিয়ে নিজের নরম শরীরটাকে ঠিক কায়দা করে ঢুকে পড়েছে মিশি। ইয়ানার মাথায় হাত, গলা শুকিয়ে আসে। মন চাইছে মিশিকে ঠান্ডা পানিতে চুবাতে। কি করবে কি না করবে ভাবতে ভাবতে রিফাতের রুমের সামনে এসে দাঁড়ায় ইয়ানা। রিফাত যখন ছিল না তখন ইয়ানাই তার রুম গুছিয়ে দিত। এই দায়িত্বটা স্বয়ং দাদু দিয়েছিল তাকে। কিন্তু এখন অত্যাধিক সংকোচ বোধ করছে ইয়ানা। যেখানে সে রিফাতের সামনেই যেতে চায় না, সেখানে মানুষটার রুমে প্রবেশ করা নিতান্তই অপ্রতুল। কিন্তু মিশিকে তো আনতে হলে রুমে প্রবেশ করা লাগবেই। আর যদি রিফাত মিশিকে দেখে নেয় তাহলে বাড়ি মাথায় তুলবে ছেলেটা। রিফাতের অপছন্দের একটা প্রাণী বিড়াল। ইয়ানা একটা দীর্ঘশ্বাস ফেলল, মনটা আনচান করছে। শত ভাবনা চিন্তার পর দরজা খুলে মুখ বাড়ালো রুমে। না, রুমে কোথাও নেই রিফাত। ইয়ানা একটা স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল। ভাবলো রুমে ঢুকে মিশিকে নিয়ে হাওয়ার বেগে বেরিয়ে আসবে সে। যেই ভাবা সেই কাজ, চঞ্চল পায়ে প্রবেশ করল রুমে। রুমে ঢুকে চারিদিকে চোখ বুলিয়ে মিশিকে খোঁজার চেষ্টা করলো। আর পেয়েও গেল মিনিটের মধ্যে। সোফার নিচে বসে মনের আনন্দে লেজ দোলাচ্ছে মিশি। ইয়ানা হাঁটু মুড়ে বসে দুহাত বাড়িয়ে মিশিকে ডাকতে থাকে। মিশি, কাম হিয়ার, আমার কাছে আয়, না হলে তোকে আর আমাকে রাক্ষসটা নুন ছাড়া কাঁচা চিবিয়ে খাবে। উইদাউট পারমিশন কারোর রুমে প্রবেশ করা ব্যাড ম্যানার্স, এটা তুমি জানো না? রাশভারী কণ্ঠে চমকে উঠল ইয়ানা। শীত দ্বারা শিরশির করে উঠল। মুহূর্তে নিঃশ্বাস হলো ঘন। গলা শুকিয়ে শরীর কেঁপে উঠল প্রবল। পিছনে তাকানোর সাহস হলো না। চঞ্চল মেয়েটা হঠাৎ করে স্থির হয়ে গেল। থমকে গেল রিফাতের বলা তুমি ডাক শুনে। অবাক হলো। 4 বছরে কি মানুষ এতটা বদলে যায়? প্রশ্ন করল নিজেকেই। মিয়াও শব্দ কানে আসতেই ইনিয়া ভরকে গেল। চটজলদি হাত বাড়িয়ে মিশিকে কোলে তুলে নিল। পেছনে না ঘুরে রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যোগী হতেই টান পড়ল ইয়ানার বাহুতে। ইয়ানাকে হ্যাসকা টানে নিজের সান্নিধ্যে নিয়ে আসলো রিফাত। সে কেন এমনটা করলো তা রিফাতের অজানা। ইয়ানা ঘাবড়িয়ে যায়। হঠাৎ আক্রমণ বুঝ সীমানা অতিক্রম করে তার। ছোট মনে সৃষ্টি হয় সীমাহীন ছটফটানি। বুক ধুরহুর করছে। রিফাতের প্রশস্ত উন্মুক্ত বুকের সাথে তার বাঁশির মতো নাক টোকা খেতে ইয়ানা চোখ তুলে তাকায়। মেয়েটার দৃষ্টি এমন যেন প্রদীপের নিভু আলোক শিখা, যা হালকা ফুদিলেই নিভে যাবে। কিশোরী বয়স পেরিয়ে তরুণী বয়সে পদার্পণের পর এই প্রথম কোনো পুরুষের এত কাছে, আর পুরুষটা যদি হয় তার স্বামী। ছোঁয়া একদম পবিত্র। কোমরের তাওয়াল জড়ানো, যাকে বলে অর্ধনগ্ন। হালকা দমে ভরা বুকে পানির বিন্দু বিন্দু ফোটার সাথে চাপদাড়ি আর চুলেও যা রিফাতের ললার ছুঁয়ে চোখের সামনে এসে পড়েছে। ইয়ানা ভারী নিঃশ্বাস ফেলে চোখ অন্যদিকে ঘুরিয়ে নিল। শরীর কেমন আলগা হয়ে আসে। হাত কাঁপছে তার। তার কোলে থাকা মিশি অবলা হয়ে তাকিয়ে আছে তাদের দিকে। নিজেকে একদম গুটিয়ে ইনায়ার বুকের সাথে মিশিয়ে নিয়েছে মিশি। কিছু জিজ্ঞাসা করলাম, উত্তর না দিয়ে যাও কোথায়? ইয়ানা এবার তেতিয়ে উঠল। রিফাতের দিকে তাকিয়ে ফুঁসে উঠে বলল, চোখে দেখেন না মিশিকে নিতে এসেছিলাম, নাকি চোখে সমস্যা? আর হ্যাঁ, আমি জানি কারোর রুমে উইদাউট পারমিশন প্রবেশ করা ব্যাড ম্যানার্স। শুধু মিশি আপনার রুমে ঢুকে পড়েছে বলে এই রুমে এসেছি, না হলে এই রুমের দিকে তাকানোরও কোনো ইচ্ছে নেই আমার। আরো শক্ত করে চেপে ধরে ইয়ানার বাহু। বিস্মিত হয় ইয়ানার কথা শুনে। যে মেয়েটা ছোট থেকেই তার দিকে দৃষ্টি দিয়ে কথা বলতো না, সে কিনা আজ তার দিকে তাকিয়ে কঠিন কণ্ঠে কথা বলে। বেশি অবাক হয় ইয়ানার বলা আপনি তো শুনে। সহসা রাগের সৃষ্টি হয়। ইয়ানার এরকম আচরণ রিফাতের কাছে এক বিস্ময়কর ব্যাপার।
ইয়ানা নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে গেলে রিফাত তাকে আরো বেশি নিজের কাছে টেনে নিয়ে আসে। মিশি আর থাকতে না পেরে ইয়ানার কোল থেকে ফুরুত করে লাফ দিয়ে বেরিয়ে যায়। ইয়ানা চোখ বড় বড় করে তাকিয়ে রয় মিশির যাবার পানে, হাঁক দিয়ে দুবার ডাকেও। কে শোনে কার কথা? এবার ইয়ানা চোখ পড়ে রিফাতের দিকে। লোকটা কেমন লাল রঙা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে তার দিকে, চোয়াল শক্ত। ইয়ানা ভয়ে এক ঢোক গেলে এতক্ষণ হারিয়ে যাওয়া ভয় হুট করেই হানা দেয় ইয়ানার ছোট্ট মস্তিষ্কে। বাহুতে ব্যথা অনুভব হচ্ছে, অজানা কষ্টে কান্না পাচ্ছে প্রচুর, গলা ভারী হয়ে আসছে। কানে সে দৃষ্টি নিক্ষেপ করে মিহি কণ্ঠে উচ্চারণ করল, ছাড়ুন, ব্যথা পাচ্ছি। রিফাত ফট করেই ছেড়ে দেয় ইয়ানার বাহু। ছাড় পেতেই ইয়ানা অন্য হাত দিয়ে রিফাতের ধরে রাখা জায়গায় হাত দেয়। ব্যথায় টনটন করছে। রিফাত অন্যদিকে ঘুরে দাঁড়ায়। উদাম পিঠে ঘর্মবিন্দুর সৃষ্টি হয়, যা ইয়ানার চোখ এড়ায় না। দু আঙ্গুলে কপাল ঘষে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে রিফাত। সে কিভাবে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে? এতটা বেপরোয়া আচরণের কারণ রিফাত নিজেও জানে না। অস্বস্তিতে ঘিরে ধরেছে তাকে। গভীর দুটো নিঃশ্বাস ছেড়ে বরাবরের মতো গম্ভীর গলায় বলে, বেরিয়ে যাও, আর এরপরে ওই বিড়ালকে আমার রুমে দেখলে তার শাস্তি তুমি পাবে। ইয়ানার দিকে না তাকিয়ে কথাগুলো বলল রিফাত। রিফাতের বলা কথাগুলো ইয়ানার আত্মসম্মানে ধাক্কা দিল। মুহূর্ত অতিক্রম করল না, প্রস্থান করল রিফাতের রুম থেকে। প্রতিজ্ঞা করল, ভূমিকম্প হোক কিংবা ঘূর্ণিঝড়, ঝড় আসুক কিংবা তুফান, এই মানুষটার রুমে সে দ্বিতীয়বার প্রবেশ করবে না। কিন্তু আদতেও তা কি সম্ভব? প্রকৃতি যে তাদের জন্য অন্য কিছু লিখে রেখেছে। হাতে ঘড়ি পড়তে পড়তে সিঁড়ি বেয়ে নেমে আসছে রিফাত। হয়তো কোথাও যাচ্ছে। ড্রয়িং রুম পেরিয়ে মেন ডোরের সামনে যেতে নিলে কানে আসে মিসেস আশফিয়ার মোলায়েম কণ্ঠ, কোথায় যাচ্ছ বাবা? রিফাত পিছনে ঘুরে হালকা গলা কেসে বলল, জি, একটু কাজ আছে, ফিরতে রাত হবে। আশফিয়া মৃদু হেসে বলে, আচ্ছা, সাবধানে যাও। গাড়ির চাবি আছে তোমার কাছে? ছোট কথা বলে রিফাত আর দাঁড়ালো না। লম্বা লম্বা পা ফেলে চলে গেল সে। মিসেস আশফিয়ার রিফাতের যাওয়ার দিকে তাকিয়ে মেকি হাসি দিয়ে ছোট্ট নিঃশ্বাস ছাড়ল। সময় জলের প্রবাহ ধারার ন্যায় বয়ে যাচ্ছে। রিফাতের বয়স যখন ৮, তখন সে বিয়ে করে এসেছিল এই সংসারে। সদ্য আগত আশফিয়াকে মিস্টার আফতাবের মা সবার সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর রিফাতকে নিয়ে আসে। তাকে আশফিয়ার পাশে বসিয়ে দিয়ে তিনি বলেছিলেন, তোমার থেকে আমরা কিছুই লুকাইনি, তুমি সব জেনেই আমার বড় ছেলে হাত ধরেছ। পেটে ধারণ না করলেও এটা তোমার প্রথম সন্তান, তোমার বড় ছেলে রিফাত। আপন মার থেকেও বেশি আগলে রাখতে হবে রিফাতকে, তোমার বর, শ্বশুর আর আমার কলিজার টুকরো। তাই কোনো ধরনের কমতি আমরা বরদাস্ত করব না। তা বলে তুমি বাচ্চা নিতে পারবে না সেটা কিন্তু নয়, অবশ্যই নিতে পারবে, কিন্তু এক চোখে নুন আর এক চোখে তেল সেটা করো না। রিফাতের দাদি কথাগুলো বলেই উঠে চলে যায়, কিন্তু রেখে যায় এক বিশাল দায়িত্ব, আকাঙ্ক্ষা। সদ্য বিবাহিত 21 বয়সী আশফিয়া যেন একসাথে দুটো সম্পর্কে মিশ্রিত হয়ে গিয়েছিল, যে দুটো সম্পর্ক ছিল অত্যন্ত মূল্যবান, সূক্ষ্ম, যা শুধু যত্নের সাথে টিকিয়ে রাখা সম্ভব। সত্যি, সে তো সব জেনেই মিস্টার আফতাবের হাত ধরেছিল। তার সুন্দর আচরণ, কথা আর অমায়িক ব্যবহারে মোহিত হয়েছিল আশফিয়ার হৃদয়। তাই হয়তো এক ছেলের বাবা জেনেও সম্মতি জানিয়েছিল এই বন্ধনে আবদ্ধ হওয়ার। আফিয়া পাশে তাকালো, দেখল এক শুভ্ররাঙা মায়াবী চেহারার ছেলেকে, যে টুকুর টুকুর নয়নে তাকেই দেখে চলেছিল। হয়তো ভেবেছিল এই নতুন মানুষটিকে। আশফিয়া মৃদু হেসে তার মুখে হাত বুলিয়ে দিল। মনটা প্রবল আশারে ঢেকে গেল। কান্না পেলেও এটা ভেবেছে এই ছেলে তার এইটুকুন বয়সে মা হারিয়েছে, আর অন্যদিকে আনন্দের অনুভূতি যে এই ছেলের মা হওয়ার সৌভাগ্য অর্জন করেছে সে। রিফাতকে দেখে তার মাতৃত্ব জেগে উঠেছে। এই ছেলেকে ভালো না বেসে সে থাকবে কি করে? যে একবার রিফাতকে দেখবে সে তাকে আদর করতে বাধ্য। আর আশফিয়া তো এই সংসারে এই বাড়িতেই থাকবে। সে কি করে এই বাচ্চাকে দূরে সরিয়ে রাখবে? সে তো আগলিয়ে নেবে রিফাতকে নিজের বুকের ভেতর, মাতৃ ভালোবাসা উজাড় করে দেবে। আশফিয়া রিফাতকে নিজের সামনে দাঁড় করিয়ে তার দুটো হাত নিজের হাতের মুঠোয় নিয়ে মৃদু হেসে বলে, তুমি জানো আমি কে? রিফাতের মনের প্রশ্ন আশফিয়ার মুখে শুনে বিচলিত হয়ে ডানে বামে মাথা নাড়াতে আশফিয়া বিস্তার হেসে বলে, আমি তো তোমার মা। কথাটি কর্ণঘাত হতেই রিফাত ভ্রু কুঁচকে ফেলল।
আশফিয়ার হাতের মুঠো থেকে নিজের হাত ছাড়িয়ে খুবই অল্প স্বরে বলল, আমার মা তো তারাদের দেশে চলে গেছে। আমার আব্বু বলেছে তুমি আমার মা না, তুমি আমার মা না। এক দৌড়ে বেরিয়ে গেল রিফাত রুম থেকে। আশফিয়ার সর্বাঙ্গ কেঁপে উঠল, চোখ থেকে গড়িয়ে পড়ল বাড়িকণা, বুকটা ভারী হয়ে গেল। বাচ্চা ছেলেটির দু চারটা কথায় আশফিয়া যেন উড়ন্ত ধনুর ন্যায় আশ্রে পড়ল দূরে কোথাও। সেদিন থেকে শুরু হলো রিফাত আর আশফিয়ার মধ্যকার দূরত্ব। আশফিয়া যতই দূরত্ব কমিয়ে এনে রিফাতকে আগলিয়ে নিতে চাইতো, রিফাত যেন ততই দূরত্বের মাত্রা বাড়িয়ে নিত। কথাও বলতো কম, বলতো না বললেই চলে। অত্যাধিক বেশি প্রয়োজন পড়লে আশফিয়াকে আন্টি বলে সম্বোধন করত। মিস্টার আফতাব এই বিষয়ে রিফাতকে বোঝাতে গেলেও তার কথা কর্ণব্যথিত হৃদয়ে আঘাত করেনি কখনো। উচিত তার উপর চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত সে কখনোই মেনে নেয়নি। কাঁধে কারো হাতের স্পর্শ পেতেই চমকে উঠল মিসেস আশফিয়া। ঘাড় ঘুরিয়ে দেখে ইয়াসমিন বেগম দাঁড়িয়ে আছে ভ্রুকুচকে। আশফিয়ার ক্লান্ত করুণ মুখের উপর দৃষ্টি রেখে ইয়াসমিন বেগম জিজ্ঞাসা করল, কি হয়েছে আপা, মুখটা এরকম দেখাচ্ছে কেন? ও কিছু না, ভাত বসিয়ে দিয়েছিস? আশফিয়া মৃদু হেসে বলল, ভালো করেছিস। আমি যাই তরকারিটা বসিয়ে দিই, তুই যা গোসল করে নে। আর রিয়ানা কি করে? মেয়েটা সেই নাস্তা করে গেল আর নিচে নামলো না। তুই যা দেখ ওকে, শরীর ঠিক আছে কিনা। এ বলে আশফিয়া রান্নাঘরে চলে গেল। তার মনে এক অদ্ভুত অস্থিরতার জন্ম নিয়েছে, যা এখন দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছে। অস্থিরতার কারণ ইয়ানা। রিফাত তাকে মেনে নেবে তো? তাকে দূরে ঠেলে দেবে না তো? তাদের পবিত্র সম্পর্কের বাঁধনে নিজেকে বাঁধবে তো রিফাত? এই ধরনের নানান রকমের প্রশ্ন মাথায় জেঁকে বসেছে মিসেস আশফিয়ার। দরজা থেকে রুমে প্রবেশ করতেই দেখে ইয়ানা হাতে গল্পের বই নিয়ে বিছানার কিনারে বসে আছে, পাটা ব্ল্যাঙ্কেটের মধ্যে রাখা। হাতে বই থাকলেও নয়ন স্থির জানালার বাহিরে। সূক্ষ্মভাবে কি যেন দেখে চলেছে সে, কোনো এক গভীর চিন্তায় বিভোর। আশেপাশের কোনো খেয়াল নেই তার। ইয়াসমিন বেগম এগিয়ে এসে ইয়ানার মাথায় হাত রাখতেই মেয়েটা এক ঝটকায় চমকে ওঠে। বড় বড় চোখে মায়ের দিকে তাকিয়ে বিচলিত হয়ে মাথা ডানে বামে করে লম্বা লম্বা নিঃশ্বাস ফেলছে। ইয়াসমিন বেগম মেয়ের কাণ্ড দেখে হতবাক। সে জানে ইয়ানা ভয় পায় যখন হুট করেই কেউ তার গায়ে হাত দেয় বা পেছন থেকে ডেকে ওঠে।